হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আমার এই ব্লগের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। এটা আমার পাঁশকুড়া টু হাওড়া টোটাল জার্নি ব্লগ, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জামা কাপড় গোছানো দেখতে গেলে আমার অনেক দিন ধরেই চলছে, যেটা ফাইনালি আমি যেদিন বেরোবো তার আগের দিন কমপ্লিট হয়েছে। তো অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যান করে করে আমি অনেক কিছু ভেবে ভেবে এটা নেবো ওটা নেবো। জানোই তো আমাদের মেয়েদের কোথাও গেলে অনেক জিনিসপত্র লাগে, অনেক কিছু লাগে। তো সব কিছু ভেবে ভেবে আমি ফাইনালি আমার ব্যাগটা গোছাতে পেরেছি। অনেক দিন ধরে ব্যাগটা এইভাবেই পড়েছিল খোলা হয়ে, কিছু জামা ঢোকাচ্ছি, কিছু আবার বের করে দিচ্ছি। তো ফাইনালি আমার ব্যাগটা প্যাক হয়ে গেছে। এরপর আমি আমার কিছু সাজগোজের জিনিস আর আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আর মেকআপ প্রোডাক্ট নিয়ে নেবো, যেগুলো আমাদের মেয়েদের সব জায়গাতেই কাজে লাগে। তো এই ব্যাগ প্যাক হয়ে গেল আমার মেকআপ প্রোডাক্টে। আর এখানে কিছু সামান্য মেকআপ প্রোডাক্টের সঙ্গে সঙ্গে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টও আছে, যেগুলো আমি নিয়ে নিয়েছি। বেরোনোর আগে ঘরটাকে একবার ভালো করে দেখে নিলাম, আবার 1 মাস পরে আমার এই রুমটার সঙ্গে দেখা হবে। ব্যাগপত্র মোটামুটি রেডি হয়ে গেছে, এবার শুধু গাড়ি আসার অপেক্ষায়। গাড়ি এলেই এগুলোকে তুলে দেবো, দিয়ে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হব। এই যে গাড়ি এসে গেছে, ব্যাগপত্র সব গাড়ির দাদা যিনি ড্রাইভার উনি এসেছিলেন, উনি সব কিছু তুলে দিয়েছেন। এবার শুধু গাড়িতে বসবো আর এখান থেকে আমরা বেরিয়ে যাব হাওড়ার উদ্দেশ্যে। একটু পাড়াটা দেখে নিই, পুরো পুরো নিস্তব্ধ। এখন রাত্রি প্রায় 2:10-15 মতো বাজে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন চলেছি হাওড়ার উদ্দেশ্যে। রাস্তাঘাটগুলো দেখুন পুরো অন্ধকার। আর আমি যেদিন বেরিয়েছিলাম ওই ডেটটা ছিল 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর রাত্রি 2:10-15 দিকে বাড়ি থেকে বেরোলাম। আর আমার ট্রেন 1 অক্টোবর ভোর 5:45 হাওড়া থেকে, হাওড়া টু সিএসটি দুরন্ত এক্সপ্রেস। তো এই ট্রেনের টাইমটা এমনই যে ট্রেনটা ধরার জন্য আমরা যেটা দূরের যাত্রী, আমাদেরকে অনেকটা রাত করেই বেরোতে হয় বাড়ি থেকে। মানে আমাদের বলতে গেলে 2 রাতই নষ্ট হয়ে যায়। আমরা দুরন্তকে প্রেফার করি একটা রাতের জন্য তো বটে, কিন্তু দেখতে গেলে আমাদের সেই 2 রাতই নষ্ট হয়। তো যাই হোক, রাস্তা দিয়ে এখন যাচ্ছি, গাড়ি সুন্দর চলে যাচ্ছে, রাস্তার দুধারে আলো জ্বলছে এবং কিছু কিছু জায়গায় তো পুজোর প্যান্ডেল হচ্ছে, যেগুলো এখনও কমপ্লিট হয়নি, দেখে যাচ্ছি। এই পার হয়ে গেল আমাদের এক্সপ্রেস ফুড প্লাজা এবং তার পাশেই সেই বিখ্যাত শেরে পাঞ্জাব, মানে আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো কোলাঘাট পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর বেশিটা দূর নেই, আর কিছুটা গেলেই আমরা হাওড়া পৌঁছে যাব। তো গাড়ি ছুটে চলেছে, রাস্তার দুই ধারে আলো জ্বলছে এবং প্রচণ্ড কুয়াশা, বাইরে এত কুয়াশা। গাড়ির কাঁচ প্রথমে ঝাপসা হয়েছিল, কিছুক্ষণ পর ক্লিয়ার হয়েছে, নাহলে আমি ভিডিওটা করতেই পারতাম না হয়তো। তো যাই হোক, গাড়ি খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে। আর আমার এই দিন জার্নি করতে কোনো অসুবিধা হয়নি, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো রকম জ্যাম ট্যাম কিছুই ছিল না, সুন্দর পৌঁছে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন বাড়িটা, চিনতে পারছেন? হ্যাঁ, নবান্নের সামনে আমরা পৌঁছে গেছি, সেই 14 তলা বিল্ডিং যার সামনে কিছুদিন আগেই নবান্ন অভিযান হয়েছিল। সেখান থেকে ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, যেটা আমাদের এই মুহূর্তের ডেস্টিনেশন ছিল। তো হাওড়া স্টেশনে দুরন্ত সাধারণত 21-22 নম্বরেই দেয়, হয় 21-এ দেয় কিংবা 22-এ দেয়, জানি না আজকে কত নম্বরে দেবে। তো চলুন হাওড়া স্টেশনের ভেতরে যাওয়া যাক, দেখা যাক কত নম্বরে দেয়। আচ্ছা, অনেক দিন পর হাওড়া স্টেশন এলাম। গত বছর এসেছিলাম উত্তরাখণ্ড বেড়াতে যাওয়ার সময়, তখন একবার এসেছিলাম। আর দিদিরা মুম্বাই যখন চলে যাবে তখন ওদেরকে ট্রেনে তুলতে এসেছিলাম, তারপর আবার 1 বছর হয়ে গেল। এই আমরা 22 নম্বর প্ল্যাটফর্মের ভেতরে ঢুকছি। এখানে পার্কিং চার্জ মনে হয় নেবে, হ্যাঁ পার্কিং চার্জটা এখানে দিতে হবে, 300 টাকা পার্কিং চার্জ নিল। ট্রেন এখনও অ্যানাউন্স করেনি। তো ভোরের হাওড়া স্টেশন, ভোরবেলার হাওড়া স্টেশন আমি হ্যাঁ আগেও দেখেছি, এই বেড়ানো সূত্রে বহুবার হাওড়া স্টেশন এসেছি আগে, তো তখন দেখেছি। তখনের দৃশ্য একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। আর এই হাওড়া স্টেশন এলেই না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, কারণ এখান থেকে আমরা বহুবার বহু জায়গায় বেড়াতে গিয়েছি, তো বেড়ানোর এক্সপিরিয়েন্স আমার প্রচুর। সেই জন্য হাওড়া স্টেশন এলে মনটা খুব ভালো হয়ে যায়। মানে সবসময় মনে হয় যে যেন কোথাও চলে যাই বা পালিয়ে যাই, বা মনে হয় যেন কোথাও একটা বেড়াতে যাই। যাই হোক, আমার ট্রেন দিয়ে দিয়েছে, এই হলো আমার ট্রেন। ট্রেনটা দিয়েছে 21 নম্বরে। তো আমি যাচ্ছি ব্যাগপত্র সব নিয়ে, আমার আগে কুলিও আছে, আমার বগি নাম্বার ছিল A2 সিট নাম্বার 19।
তো ওখানেই যাচ্ছি, খুব একটা দূরে না, সামনেই ছিল। তো ব্যাগপত্র সব ওঠাতে হবে এবার ধীরে ধীরে। আমার বাবাও আছে, বাবা একটু আস্তে হাঁটে তো, তাই পেছনে পেছনে আসছে। আচ্ছা, এই ট্রেনে উঠলাম। ট্রেনে এবারে ভেতরে যাই আমার সিটের কাছে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। সবাই মোটামুটি অনেকেই এসে গেছে, অনেকেই এখনও আসেনি। আমি অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। এই হলো আমার সিট, 19 নম্বর। তো এখানে 2-1জন এসেছেন, বাকি অনেকেই এখনও আসেননি। তো সবাই যে যার ব্যাগপত্র গোছাতে, ব্যাগপত্র সুন্দর করে রাখতে ব্যস্ত। এখানে 6 জনের মধ্যে আমাকে নিয়ে এখনও পর্যন্ত 3 জন এসেছেন। সামনের যিনি এসেছেন উনি ওনার ব্যাগপত্র রাখছেন, ব্যাগপত্র সুন্দর করে গোছাচ্ছেন। ট্রেনের দরজা দিয়ে একবার হাওড়া স্টেশনের বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, ট্রেন ছাড়তে এখন একটু বাকি আছে, তো ততক্ষণ বাইরের ভিউটা একটু নিয়ে নিলাম আর কি। যতই হোক, যাচ্ছি তো বেড়াতে, তবুও নিজের জায়গা, নিজের শহর, নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে যেন মনটা কেমন খারাপ খারাপ হয়ে ওঠে। সব কিছু ঠিক ছিল, কিন্তু ট্রেনটা যখনই ছেড়ে দিল তখন জানি না কেন মনটা হঠাৎ করে খারাপ হয়ে উঠলো। যাচ্ছি নিজের দিদির বাড়িতেই, তবুও বাবা মাকে ছেড়ে কোথাও যেতে জানি না কেন মন খারাপ করে। হয়তো এটা আমাদের মেয়েদের সবারই হয়, সব মেয়েদের সঙ্গেই এটা হয়। যাই হোক, ট্রেনটা আপাতত ছেড়ে দিয়েছে। ট্রেন এবার রওনা দিচ্ছে সুদূর মুম্বাইয়ের উদ্দেশ্যে। ট্রেনের স্পিডটা এবার আস্তে আস্তে একটু একটু বাড়ছে। যত আমরা হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি তত ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যাক, এবার ট্রেন ভালোই স্পিড নিয়েছে। আচ্ছা, এইবার সবথেকে বেশি আনন্দের এবং দুঃখের দুটোর বিষয় হলো যে আমি আমার শহর পাঁশকুড়ার উপর দিয়েই যাব। আমি পাঁশকুড়া থেকে হাওড়া এসেছিলাম ট্রেনটা ধরার জন্য, তো এই দুরন্ত খড়গপুর হয়ে যায়, তো পাঁশকুড়ার উপর দিয়েই যাবে। এইবার আসবে আমার পাঁশকুড়া, আমার প্রাণের শহর পাঁশকুড়া। আমরা প্রত্যেকবারই দুরন্ততে যখন উঠি তখন ঠিক এই জায়গাটার জন্য অপেক্ষা করে বসে থাকি যে কখন পাঁশকুড়া আসবে, পাঁশকুড়া বেরোবো। ওই যে বলে না, মাটির টান। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আসলে নিজের শহর, নিজের দেশ, নিজের ঘর নিজের ঘরই হয়। অন্য কিছুর সঙ্গে তার তুলনা কখনোই করা যায় না। তাই লাস্টবারের মতো একবার একটু দেখে নিই আমার পাঁশকুড়াকে। আবার তো দেখা হবে সেই 1 মাস পর। এই জায়গাগুলো যেতে যেতে দেখলাম অনেক জায়গা এখনও জলমগ্ন হয়ে আছে। আপনারা তো জানেন কিছুদিন আগেই বন্যা হয়েছিল, সে বন্যার কারণে এখনও অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়ে আছে। জানি না আমার পাঁশকুড়া কবে আবার আগের জায়গায় ফিরে আসবে। যাই হোক, পাঁশকুড়া আমরা প্রায় ঢুকেই গেছি। এই যে আমার প্রাণের শহর পাঁশকুড়া, তোমাকে বিদায় জানালাম। দেখা হবে তোমার সঙ্গে 1 মাস পরে। ততদিন তুমি খুব ভালো থেকো। এরই মধ্যে টুক করে একটু মাকে ফোনও করে নিলাম, কারণ আমাদের বাড়ি থেকে ট্রেনের আওয়াজটা শোনা যায়। মাকে বললাম, তুমি কি শুনতে পাচ্ছ? আমি পাঁশকুড়ার উপর দিয়েই এই মুহূর্তে যাচ্ছি। মা বলল, হ্যাঁ, জানলা দিয়ে শোনা যাচ্ছে। ট্রেনের স্পিড এই মুহূর্তে যথেষ্ট ভালো আছে এবং যথেষ্ট জোরেই যাচ্ছে। আর জানেন তো, এসির মধ্যে থাকলে না অতটা বেশি স্পিড বোঝা যায় না। যখন আপনি এসি কম্পার্টমেন্ট থেকে বাইরে বেরোবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ট্রেনের স্পিড কতটা। দেখতে দেখতে চলে এলো সকালবেলার ব্রেকফাস্টে দুরন্ততে চিরাচরিত যা খাবার দেয় আমার মনে হয় সেটাই দিয়েছে। আমি খুলছি, তবুও খুলে দেখছি, হ্যাঁ, অমলেট দিয়েছে একটা। আচ্ছা, এটাতে এই হলুদ প্যাকেটে এটাতে ব্রেড আছে,
একটা জুস দিয়েছে, একটা টমেটো কেচাপ, বাটার, আর তার সঙ্গে টি কিট, মানে একটু পরেই গরম জল দিয়ে যাবে, আপনাকে চাটা নিজেকে বানিয়েই খেতে হবে। দুরন্ততে যতবারই ট্রাভেল করেছি ব্রেকফাস্টে এইগুলোই পেয়েছি, এর থেকে বেশি কিছু পাইনি। তবে হ্যাঁ, যখন প্রথমবার দুরন্ততে যাই, সেটা আমার মনে আছে 2014 সাল, তখনের দুরন্তের যা পরিষেবা ছিল এখন সেই পরিষেবা সেরকম নেই। এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। এখন পরিষেবা অতটাও আর আগের মতো ভালো না, কিন্তু কি আর করা যাবে, এখন যা দিয়েছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। যাই হোক, আমি ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ আমি প্রচণ্ড আমার খিদে পাচ্ছিল। সকালবেলা সেই বাড়ি থেকে বেরিয়েছি, তখন রাত্রে ভাত খেয়েছিলাম, তারপরে সারা রাত তো টেনশনের জন্য ঘুমই হয়নি, খিদেও পেয়ে গিয়েছিল। যাই হোক, এখন খেয়ে নিই। খাবারটা মোটামুটি খারাপ নয়, টেস্টিই ছিল। অমলেটের সঙ্গে এরা কিছু মটরশুঁটিকে ভেজে দেয়, আর তার সঙ্গে বিভৎস টাইপের একটা আলু ভাজা দেয়। এরম আলু ভাজা আমি অন্য কোথাও কোনো দিন খাইনি, এখানেই পাওয়া যায় এই আলু ভাজাগুলো। আর এই যে খাবারগুলো আপনারা দেখছেন, এরপরে ব্রেকফাস্টের সঙ্গে, ব্রেকফাস্ট দিয়েইছে, এরপরে লাঞ্চ দেবে, ডিনার দেবে। এই যে আলু ভাজা, এই আলু ভাজাগুলো বিভৎস টাইপের দেখতে, এবং খেতেও আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একটু একদম অন্যরকম খেতে। মানে আমরা নর্মালি বাড়িতে যে আলু ভাজা খাই সেরকম নয়। তো এই পুরো খাবারটা প্রোভাইড করে আইআরসিটিসি থেকে পুরো খাবারটা প্রোভাইড করা হয়, এবং এই খাবারের জন্য এক্সট্রা টাকাও নেওয়া হয়, যেটা আপনার টিকিট কাটার সময় টিকিটের সঙ্গে ইনক্লুডেড থাকে। আচ্ছা, তো অ্যাটেন্ডার দাদা গরম জল দিয়ে চলে গেছে, আমি একটু চাটা বানিয়ে নিই। এই টিকিটের মধ্যে আছে একটা আমুলের প্যাকেট, এটা চিনির প্যাকেট, আর এইটা হচ্ছে আমুলের প্যাকেট, আর এটা হচ্ছে টি ব্যাগ। তো এই তিনটে দিয়ে আর একটা কাঠি দিয়ে যায় ওরা গোলানোর জন্য, যাতে গুলিয়ে চাটা বানাতে পারি। তো আমি চাটা ততক্ষণ বানিয়ে নিই, জলটা গরম আছে কারণ এসির মধ্যে, তো জলটা ঠান্ডা হয়ে যাবে। চাটা বানিয়ে নিই, তারপর চা খেতে খেতে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। টি ব্যাগটা না ডুবছিল না চায়ে, আমি কাঠি দিয়ে আর চামচ দিয়ে আরেকবার ডুবিয়ে নিলাম। তবে চায়ের কালারটা ভালোই এসেছে, খারাপ আসেনি। চাটা আমি ভালোই বানিয়েছি। যাক, চাটা এবার খেয়ে নিই, কারণ চাটার খুব প্রয়োজন ছিল। আর কিছু হোক না হোক, আমাদের বাঙালিদের এক কাপ চা হলেই হয়ে যায়, তাই না? আমার আশেপাশে যারা ছিলেন ওনারাও বেশ ভালো, ওনাদের সঙ্গে অনেক গল্প করলাম, কথা বললাম, ভালোই সময়টা কেটে গেল। অন্তত সকালটুকু তো বেশ ভালোই কাটছে, জানি না এবার রাত্রে কি হবে। চা তো খাওয়া হয়ে গেল, এবার কিছুক্ষণ পর দেখলাম অ্যাটেন্ডার দাদা এসে একটা আমুলের আইসক্রিম দিয়ে গেলেন। আইসক্রিমটা খেতে খারাপ নয়, বেশ ভালোই, খেয়ে দেখলাম। পাহাড়, পর্বত, নদী পার হয়ে ট্রেন ছুটে চলেছে। আর এই মুম্বাই যাওয়ার যে রাস্তাটা বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। এবং এটা এখন যতটা না ভালো দেখতে পাওয়া যাবে, এটা নাগপুরের পর থেকে তত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমি যদি পসিবল হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব ভিডিও তো করা সম্ভব নয়, কারণ ফোনে তো মেমোরি ফুল হয়ে যাচ্ছে এত ভিডিও করে করে, কিন্তু যতটা পসিবল হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপাতত একটা নদী পার হলো, নদীটা কী নদী জানি না, কিন্তু নদীটা বেশ সুন্দর। একা বসে বসে বোর হচ্ছিলাম, তাই জানলার দিকে তাকিয়ে বসে বসে গান শুনছিলাম। আর তারই মধ্যে কয়েকটা ছোটো ছোটো সেলফি, কয়েকটা রিলস, কয়েকটা ভিডিও তার মধ্যেই বানানো হয়ে গেল। এই উইন্ডো সিটটা আমাদের প্রত্যেকেরই মনে হয় খুব পছন্দের, তাই না? তার কারণ দুঃখ হোক বা কষ্ট হোক, এই উইন্ডো সিটটা আমাদের খুব সাহায্য করে। কারণ যখন আমরা খুব আনন্দে থাকি তখন ওই জানলার ধারের সিটটায় বসতে খুব ভালো লাগে নিজের আনন্দ প্রকাশ করার জন্য, কিন্তু যখন আবার খুব মন খারাপ থাকে তখনও এই জানালার ধারের সিটটাই আমাদের দুঃখ প্রকাশেও সাহায্য করে থাকে। তাই উইন্ডো সিটটা মানে সবারই ফেভারিট এই দুটো কারণের জন্য, আর আমারও খুব পছন্দের।
দেখতে দেখতে চলে এলো সকালবেলার লাঞ্চের মধ্যে লাঞ্চেও আমি জানি কী কী দিয়েছে, তবু আপনাদের একবার বলে দিই। লাঞ্চের মধ্যে আছে ভাত, ডাল আর আলু আর ছোটো ছোটো করে বিনস একসঙ্গে কেটে ভাজা, আর 2 পিস চিকেন। আমি যেহেতু ননভেজ নিয়েছিলাম তো আমাকে চিকেন দিয়েছে, আর 2টো রুটি যেটা হালকা বাটার লাগানো আছে, আর সঙ্গে টক দই। এটাই হলো দুরন্তের লাঞ্চের মেনু। চলুন আমি এবার খেয়ে নিই। এর কিছুক্ষণ পরেই একটা স্ন্যাক্স দিয়ে যাবে, যেটা বিকেলবেলার স্ন্যাক্স। সেই স্ন্যাক্সের মধ্যে আপনার থাকবে স্যান্ডউইচ, চিড়ে ভাজা, একটা গুড়বাদাম পাটালি, কচুরি, টি ব্যাগ আর টমেটো কেচাপ। 4 স্যান্ডউইচ ছাড়া বাকি সবগুলোই আমি তুলে রেখে দিলাম, আর কিছু খেলাম না। পরের দিন সকালবেলা জানলা খুললাম, বাইরে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, ট্রেন ছুটে চলেছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আগের দিন রাত্রেবেলায় কিন্তু ডিনার দিয়েছিল। ডিনারটা লাঞ্চের মতোই সেম মেনু ছিল। আমি খাইনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি রাত্রে কিছু খেতে পারিনি, আর যে কারণের জন্য আমি ভিডিওটাও করিনি। সকালবেলা এখানে 1 কাপ গরম জল আর টিকিট আর 2টো বিস্কিট দিয়ে গেছে, তো ওটাই আমি এখন খাবো। আসলে দুরাত্রি ঘুম না হওয়ার জন্য আমার খাওয়া দাওয়া একদমই হয়নি আগের দিন রাত্রেবেলায়। আর তার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটেছে, যেটা শুনলে আপনারা হয়তো কেউ হাসবেন, কেউ বা অবাক হবেন, জানি না কী হবেন। আমার পাশের সিটে এক ভদ্রলোক ছিলেন, উনি এত নাক ডাকছিলেন যে আমি একটুও ঘুমোতে পারিনি। তো যাই হোক, কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে আগের দিন যা ছিল তাই আছে, শুধু অমলেটের জায়গায় এখানে উগমা বা যেটাকে আমরা নোনতা সুজি বলি, তো সেই নোনতা সুজি দিয়ে গেছে। বাকি টিকিট আছে, বাটার আছে, ব্রেড আছে। তো যার কথা বলছিলাম, উনি এত নাক ডাকছিলেন যে আমি কোনোভাবেই ঘুমোতে পারছিলাম না। আর আগের দিন রাত্রে টেনশন ছিল ট্রেন ধরার জন্য, যার জন্য ওই রাত্রেও আমার ঘুম হয়নি। তো যাই হোক, এখন জানতে পারছি যে ট্রেন 2 ঘন্টা লেট। এই মুহূর্তে আমি রয়েছি ইকতপুরীতে। ইকতপুরী মানে ধরতে পারেন আমাদের সাঁতরাগাছি থেকে হাওড়া যতটা ডিস্টেন্স, ইকতপুরী থেকে মুম্বাই ঠিক ততটাই ডিস্টেন্স। তো এখানে ট্রেন 2 ঘন্টা দাঁড়াবে, 2 ঘন্টা ট্রেন লেট। বাড়ি থেকে বারবার ফোন করছে, দিদি ফোন করছে, ওদেরকেও বললাম যে ট্রেন লেট। তা আমি ভাবলাম একটু নিচের দিকে নামি, নিচে যাই, গিয়ে একটু দেখি। বাইরে একটু মুখ বাড়িয়ে দেখলাম, একা একা যাচ্ছি তো তাই সাহস হচ্ছিল না নিচে নামার, বাই চান্স যদি ট্রেনটা ফেল হয়ে যায়। তারপর দেখলাম ট্রেনের বাকি প্যাসেঞ্জার সবাইও কিন্তু নেমেছেন, তাই ওনাদেরকে দেখে একটু সাহস করে আমিও নিচে নামলাম। নিচে নেমে চারপাশটা একটু ভিডিও করলাম, বেশ ভালোই লাগছিলো। একটানা অতক্ষণ বসে থাকতে ভালোও লাগছিল না। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর মহারাষ্ট্রের এই ইকতপুরীর পর থেকেই সেই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই। যদি কখনও আপনারা মুম্বাই এসে থাকেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই রাস্তাটা এত সুন্দর। এবং ইকতপুরী এরপর যে কাসারা বলে একটা জায়গা পড়বে, সেখানে এই যে দৃশ্যটা দেখুন কত সুন্দর। সামনে পাহাড়, তার সামনেই রেল স্টেশন। হ্যাঁ, যেটা বলছিলাম, কাসারা বলে যে জায়গাটা পড়বে, সেখানে কিন্তু আলাদা করে মানুষ বেড়াতে আসে, জায়গাটা এত সুন্দর। অবশেষে 2 ঘন্টার পর ট্রেন আবার চলতে শুরু করেছে। ট্রেন এগিয়ে যাচ্ছে মুম্বাইয়ের দিকে। তো ট্রেন যাচ্ছে, আমিও 2-একটা ভিডিও, রিলস সব কিছু বানিয়ে নিলাম এরই মধ্যে। কত সুন্দর লাগছে দেখুন প্রাকৃতিক দৃশ্যটা। ভিডিওতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন বা কেমন লাগছে জানি না, আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা, তো ট্রেন লেট হওয়ার জন্য প্যান্ট্রি কার থেকে খিচুড়ি আর একটা মিক্সড আচার দিয়ে গেছে। এটা এদের ট্রেনের নিয়ম, যদি ট্রেন কোনো কারণে লেট থাকে তখন প্যাসেঞ্জারদের জন্য এই খিচুড়ির ব্যবস্থাটা এরা করে দেয়। তো খিচুড়িটা আমি এখন খেলাম না, আমি একটু পরে খাবো যদি খিদে পায়, এখন অতটাও খিদে পাচ্ছে না। যাই হোক, শেষ পাতে অ্যাটেন্ডার দাদা এই মৌরির মতো এগুলো দিয়ে গেছে, এগুলোকে কি বলে আমি জানি না, আমরা তো টিকটিকি ডিম বলি। তো এগুলো দিয়ে উনি টিপ নিয়ে চলে গেছেন। কাসারা থেকে ট্রেন এগিয়ে চলেছে মুম্বাইয়ের দিকে। ট্রেনের স্পিড ক্রমশ বাড়ছে, মাঝে মাঝে থেমেও যাচ্ছে। এই পুরো রাস্তাটায় না অনেক টার্নেল পড়ে, যেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ টার্নেলে ঢুকলেই না পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা করার পসিবল হয়নি। কিন্তু ওই দৃশ্যগুলোও খুব খুব সুন্দর। ফাইনালি আমি পৌঁছে গেছি সিএসটি, মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। তো আমার জামাইবাবু নিতে এসেছে আমাকে, ব্যাগপত্র এখানে রেখে জামাইবাবু গেছে ক্যাব বুক করতে। তো ক্যাব বুক হয়ে গেলে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে শহরের দিকে।
পরেই ওর বাড়ি পৌঁছে যাব। তো এখানে প্রায় সেই জায়গাতেই দেখছি নবরাত্রির সেলিব্রেশন প্রায় শুরু হয়ে গেছে, কারণ আমি যেদিন পৌঁছেছি 2 অক্টোবর, সেদিনকে নবরাত্রি মানে প্রথম দিন, এরা 9 দিন পালন করে। তো দিদির বাড়ির সামনে এই যে পার্কটি দেখতে পাচ্ছেন, এটা দিদির একদম বাড়িরই সামনে এই পার্কটা, দ্য জুয়েল অফ নবী মুম্বাই। এই পার্কে আমি আগেও এসেছি অনেকবার। এটা এন্ট্রান্স, এই সামনেটা এন্ট্রান্স, এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়। তো আসবো, এখন তো আমি আছি 1 মাস, এখানে আসবো। এই পার্ক থেকে আর একটা টার্ন নিলেই আমার দিদির বাড়ি পৌঁছে যাব। তো আমার ভিডিও প্রায় শেষের পথে। ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, শেয়ার করবেন, সবার সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। ততক্ষণের জন্য চলো টাটা, বাই।